কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজকের এই সভায় উপস্থিত কৃষক ক্ষেত মজুর সাথীরা, আমরা শুধু কয়েকটা দাবি আদায় করবার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের কাছে দাবি পেশ করবার জন্য এই সমাবেশের আয়োজন করিনি। যতদিন পুঁজিবাদ আছে, যতদিন পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা আছে, ততদিন আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, বেদনা, লাঞ্ছনা, বঞ্চনার শেষ হবে না। এটা আমাদের প্রিয় সাধারণ প্রিয় নেতা, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ বহুদিন আগেই আমাদের সামনে শিক্ষা তিনি রেখে গেছেন। সেই 1947 সালের 15ই আগস্ট যখন আমাদের দেশ যে দিনে স্বাধীনতা পেয়েছে, যখন আমাদের দেশের আপামর সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত, ইংরেজ শাসনের অবসান হলো, আমরা এখন স্বাধীন, আমরা নতুন সমাজ তৈরি করব, এই আশা যখন দিকবিদিকে প্রচার করছেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব, নেহেরুর নেতৃত্বে, সেই দিন জয়নগরের এক ছোট্ট সভায় আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ বলেছিলেন, দেশ স্বাধীন হয়েছে, আমরা আনন্দ পাচ্ছি, দেশ স্বাধীন হয়েছে, অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু এই স্বাধীনতার প্রাপ্তির মধ্যে একটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা ঘটে গেল সবার অলক্ষ্যে। তা হলো, যারা আমরা লড়লাম, প্রাণ দিলাম, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিলাম, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেলাম, তারা যে স্বাধীনতা চেয়েছি, সেই স্বাধীনতা কিন্তু আমরা পাইনি। তারা চেয়েছিল শ্রমিকের মুক্তি, তারা চেয়েছিল কৃষকের মুক্তি, তারা চেয়েছিল সাধারণ মানুষের মুক্তি, তারা চেয়েছিল এমন একটা সমাজ যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার কোনো অভাব হবে না, এমন একটা সমাজ তারা নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু সাদা চামড়ার পরিবর্তে যে কালো চামড়ার শাসন প্রতিষ্ঠিত হল, সেই কালো চামড়ার শাসন, পুঁজিবাদী শাসন, টাটা বিড়লার শাসন, বর্তমানে আদানি আম্বানির শাসন, তার তল্পিবাহক সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব এবং কর্তৃত্ব সেই সমাজ তৈরি করতে দেবে না। তিনি সেই দিনই জয়নগরের সভায় বলেছিলেন, আজকে ঠিক এই দিনে 1947 সালের 15ই আগস্ট আমাদের উপর নতুন একটা দায়িত্ব পড়ল। সে দায়িত্ব হল এই পুঁজিবাদী সমাজকে ভেঙে টুকরো টুকরো করে নতুন একটা কৃষক শ্রমিক রাজ কায়েম করা, শ্রমিক কৃষক রাজ কায়েম করা। এইটাই হলো আজকের দিন থেকে আমাদের একমাত্র পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। কমরেড শিবদাস ঘোষ আমাদের সামনে এই পবিত্র দায়িত্ব ভার অর্পণ করেছিলেন সেই দিনই। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বন্ধুগণ, প্রতিদিন প্রতি মুহূর্তে দেখেছি
একটার পর একটা নির্বাচন হয়েছে। 1952 সালের নির্বাচন, 57 সালের নির্বাচন, 62 নির্বাচন, 67 নির্বাচন, 72 নির্বাচন, একের পর এক নির্বাচন হয়েছে। নানা দল ক্ষমতা এসছে, নানা দল ক্ষমতা এসছে, নানা কথা, নানা প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু রাজা আসে, রাজা যায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, দিন বদলায় না, দিন বদলায়নি, দিন বদলাবে না। এখানেও সেই কংগ্রেস শিকদারগুলির শিক্ষা, মন্ত্রী পাল্টাবে, শান্তি পাল্টাবে, তোমার কপাল পাল্টাবে না, তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তিনি শ্রমিক কৃষককে একটা কথাই বলেছেন, যদি পরিবর্তন করতে চাও তাহলে এই প্রতিষ্ঠিত পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে সবলে উচ্ছেদ করবার মতন করে নিজের শক্তি এবং তাকাত তৈরি করো। কংগ্রেস শিকদার ঘোষ সেদিন বলেছিলেন, এই ব্যবস্থাকে পাল্টাবে কি করে? যে পুঁজিবাদী ব্যবস্থা তোমার বুকের উপর জগদ্দল পাথরের মতন চেপে বসে আছে, তাকে পাল্টাবে কি করে? তিনি বলেছিলেন, পাল্টাবার ক্ষমতা আছে ভারতবর্ষের মজদুর, ভারতবর্ষের মজুর শ্রেণীর সেই ক্ষমতা আছে। তিনি বলেছিলেন, ভারতবর্ষের মজুর এবং কৃষক এ যদি এক হয়, ভারতবর্ষের মজুর এবং কৃষকের যদি সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা গড়ে ওঠে, তাহলে মজুরের আন্দোলন, কৃষকের আন্দোলন, মজুরের চেতনা যদি বৃদ্ধি পায়, কৃষকের যদি চেতনা বৃদ্ধি পায়, তাহলে মজুর এবং কৃষকের এই মিলিত সংগ্রাম ভারতবর্ষের পুঁজিবাদী ব্যবস্থাকে একদম উৎখাত করে দিতে পারে। তাই বলেছিলেন, আমাদের সমস্ত আন্দোলনের লক্ষ্য হবে মজুরের শ্রেণী চেতনাকে ক্রমাগত বৃদ্ধি করা। কৃষক আন্দোলনের লক্ষ্য হবে কৃষকদের শ্রেণী চেতনাকে ক্রমাগত বৃদ্ধি করা। তিনি বলেছিলেন, শ্রেণী চেতনা, এই কথাটার অর্থ কি? বলেছিলেন, এই কথাটার অর্থ হচ্ছে, আমি মজুর, আমি মেহনত করে খাই, আমার রক্ত ঘাম পরিশ্রমে এই পৃথিবীর সমস্ত সম্পদ তৈরি হয়। এই গর্ববোধ, এই গর্ববোধ হচ্ছে মজুরের শ্রেণী চেতনা। আমরা কৃষক, আমাদের গর্ববোধ কি? আমাদের গর্ববোধ হচ্ছে, আমি কৃষক, আমি সাধারণ মানুষ নই, আমি অন্নদাতা, আমি সবার মুখে অন্ন যোগাই, আমি শীত গ্রীষ্ম বর্ষা দিন নেই রাত নেই মাঠে পরিশ্রম করে মানব জাতিকে বাঁচিয়ে রেখেছি। আমরা কৃষক, আমরা কৃষক, আমরা অন্নদাতা, প্রত্যেকের মুখে আমরা ভাত যোগাই, রুটি যোগাই, ডাল যোগাই, সবজি যোগাই, মাছ যোগাই, মাংস যোগাই, সমস্ত কিছু আমরা যোগাই। আমরা কৃষক। এই যে কৃষকের যে নিজেদের মধ্যে গর্ববোধ, এই নিজেদের কাজ নিয়ে যে গর্ববোধ, এই হলো কৃষকের শ্রেণী চেতনা। কমরেড শিবদাস ঘোষ এই কথাটা আমাদের সামনে বারবার করে রেখেছেন। এই কথাটা তিনি আমাদের সামনে বারবার করে রাখবার চেষ্টা করেছেন যে তোমাদের আন্দোলনের লক্ষ্য কি? তোমাদের আন্দোলনের লক্ষ্য হচ্ছে এই যে ভারতবর্ষের যে পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থাকে সমূলে উচ্ছেদ করবার জন্য তোমাদের সংঘ শক্তিকে, তোমাদের শক্তিকে একত্রিত করবার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। দিস ইজ দি টাস্ক। এই হলো আমাদের কর্তব্য, এই হলো আমাদের কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করবার জন্যই তিনি ইআইকে, কেএমএস কে তৈরি করেছিলেন, গঠন করেছিলেন। বলে আমরা একটা সাধারণ কৃষক সংগঠন নই, আমরা একটা সাধারণ কৃষক সংগঠন নই। আমাদের কাঁধে এই কৃষকদের সংগঠিত করবার, তাদের শ্রেণী চেতনাকে জাগাবার,
দায়িত্ব কমরেড শিবদার ঘোষ অর্পণ করে গেছেন, এই দায়িত্ব আমরা পালন করব। কিন্তু সাথে সাথে কমরেড শিবদার ঘোষ কথাও বলেছেন, এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে কি কৃষকের জন্য কিছু কোনো কিছু কি করা সম্ভব নয়? পুঁজিবাদী সরকারগুলো কি কিছু করতে পারে না? কমরেড শিবদার ঘোষ বলেছেন তা নয়, এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে এই সরকারগুলো কৃষকের জন্য কিছু করতে পারে। আন্দোলনের চাপে, লড়াইয়ের চাপে কৃষকদের সেই ন্যায়সঙ্গত দাবি আদায় করতে হবে, আদায় করতে হবে। ওরা দেবে না, ওরা মালিকের দাস, ওরা মালিকের দাস, ওরা দিতে চাইবে না। ওরা ওদের সমস্ত কিছুই মালিকের সেবার জন্য ওরা ব্যয় করবে। যা ওদের টাকা পয়সা, ধন দৌলত, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে, যা ওরা মালিকের জন্য ব্যয় করবে, এটা ওরা করবে। আন্দোলনের চাপে, লড়াইয়ের চাপে ওদের অনিচ্ছুক হাত থেকে আমাদের দাবি দাওয়া আদায় করে নিতে হবে। বন্ধুগণ, সেই সময় যখন সবে দেশ স্বাধীন হয়েছে 1950, 51, 52 সাল, তখনই কমরেড শিবদার ঘোষ বলেছিলেন যে দেখুন বাস্তবে সমস্যাটা কোথায়। কৃষক, ক্ষেতমজুর এবং সাধারণ মানুষ সমস্যা কি? কৃষকের সমস্যা, ফসল উৎপাদন করে তাকে ফসল বেচতে হবে, এইটা সমস্যা। লাভজনক দামে তাকে ফসল বেচতে হবে, এইটা হচ্ছে কৃষকের সমস্যা। ক্ষেত মজুরের সমস্যা কি? সারা বছরের কাজ পাওয়ার সমস্যা। জীবন ধরনের উপকরণ তাদের সে কিনতে পারে, তার জন্য উপার্জন করার জন্য সারা বছরের কাজ চাই, এ হচ্ছে ক্ষেত মজুরের সমস্যা। সাধারণ মানুষের সমস্যা কি? সাধারণ মানুষের সমস্যা হচ্ছে খাদ্যদ্রব্য যেগুলো তাকে বাজার থেকে কিনতে হয়, সেই বাজার থেকে কেনবার জন্য এই জিনিসগুলো, চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দা, যা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, সেইগুলো যাতে আমরা সস্তা দরে পাই তার ব্যবস্থা করা। কমরেড শিবদার ঘোষ বললেন এই তিনটে কাজ একসাথে করা কি সরকারের পক্ষে অসম্ভব কিছু? বললেন না, সরকারের পক্ষে অসম্ভব কিছু না। কমরেড শিবদার ঘোষ তখন একটা পরিকল্পনা রেখেছিলেন, তা হলো সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করো, সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করো। এই কথাটা সেই সময় কমরেড শিবদার ঘোষ আমাদের সামনে কিন্তু রেখেছিলেন। এইবার যখন দিল্লি আন্দোলন চলছে, তখন আমরা এই সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্যের একটা অংশ এমএসপির দাবি আমরা দিল্লি আন্দোলনের পক্ষ থেকে রেখেছিলাম আমরা দাবি, এমএসপির দাবি। আমরা বলেছিলাম যে আমাদের ফসল তৈরি করতে যা খরচা হয় তার 1.5 গুণ দামে তুমি আমাদের কাছ থেকে ফসল কিনে নাও, C2 প্লাস 50%। তখন আমরা বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছেন অমিত শাহকে বলেছিলাম যে আপনি কেন কিনবেন না বলুন তো? 23টা কৃষি পণ্য যদি C2 প্লাস 50% দামে আপনি কেনেন, তাহলে তো গরিব মানুষের, চাষিদের, মজুরদের, সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়ে যায়। তো অমিত শাহ रोष कषायित नेत्रे एकदम राग ठाक करे बोललेन, आपका जानकारी है कितना रुपया का जरूरत होगा? आपनी जानेन कत टाका लागबे? আমরা বললাম हाँ जानकारी तो जरूर है, जानकारी तो है, आप बताइए ना कितना रुपया का जरूरत होगा, आप बताइए। तो उन्होंने कुछ नहीं बोला, किच्छु बोललेन ना। আমরা পরের দিন
ওনার দপ্তরের ইমেলে মেলে একদম সমস্ত হিসেব করে আমরা পাঠিয়ে দিলাম। আমরা দেখালাম, অঙ্ক কষে কষে দেখালাম যে 23টা কৃষি পণ্য ভারতবর্ষের যদি তুমি চাষির কাছ থেকে কেনো C2 প্লাস 50% দামে, তাহলে বর্তমানে তুমি যে টাকা খরচা করো তার উপর মাত্র 2 লক্ষ কোটি টাকা খরচা হবে তোমার। বর্তমান যে তুমি খরচা করো 3,15,000 কোটি টাকা তোমার খরচা হয় বর্তমানে, তার উপর মাত্র 2 লক্ষ কোটি টাকা তোমার আরো বেশি খরচা করার দরকার হবে। তাহলে মাত্র 2 লক্ষ কোটি টাকা যদি তুমি খরচা করো, তাহলে কিন্তু ভারতবর্ষের চাষি মজুর সাধারণ গরিব মানুষ তারা কিন্তু বেঁচে যাবে। 110-15 কোটি মানুষ তারা কিন্তু বেঁচে যায়। কেন্দ্রীয় সরকার সেই প্রকল্প কিন্তু গ্রহণ করবে না। ওরা 2 লক্ষ কোটি টাকা 110 কোটি মানুষের জন্য কিন্তু খরচা করবে না, খরচা কিন্তু করবে না। ওরা আদানি আম্বানির জন্য 19 লক্ষ কোটি টাকা খরচা করতে পারে। আদানি আম্বানির জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছে, লোনের টাকা ফেরত দেয়নি, গভর্নমেন্ট মকুব করে দিয়েছে। ওদের আমদানি রপ্তানি শুল্কে ছাড় সব মিলিয়ে প্রায় 35 লক্ষ কোটি টাকা গত 11 বছরে ওদের রাজত্বে ওরা ছেড়ে দিয়েছে। মাত্র কয়েকটা পুঁজিপতি পরিবারের জন্য, জনগণের জন্য বছরে 2 লক্ষ কোটি টাকা ওরা কিন্তু খরচা করবে না। শুধু কি ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্ট, এই পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল গভর্নমেন্টের অবস্থা দেখুন। আমরা তৃণমূল সরকারের এই কৃষি বিপণন মন্ত্রী, তখন কৃষি বিপণন মন্ত্রী ছিলেন মলয় ঘটক। কৃষি বিপণন মন্ত্রীর কাছে গেলাম, আমরা বললাম পশ্চিমবঙ্গে 15 লক্ষ পাট চাষি আছে, 15 লক্ষ পাট চাষি। তো 15 লক্ষ পাট চাষি পরিবার মানে হচ্ছে 75 লক্ষ লোক, তার সাথে 25 লক্ষ ক্ষেত মজুর কাজ করে। 1 কোটি মানুষ পশ্চিমবঙ্গে বেঁচে যাবে যদি তুমি পশ্চিমবঙ্গের পাট চাষিদের কাছ থেকে পাট কেনো। যদি তুমি পাট কিনতে পারো, পাট কেনো, তোমার তো সরকারের 1 পয়সা খরচা হবে না। পশ্চিমবঙ্গে 52-53টা ব্লকে পাট চাষ হয়। প্রতিটি ব্লকে তুমি 2-3টে করে ক্রয় কেন্দ্র খুলে দেবে। চাষির কাছ থেকে পাট তুমি কিনবে। চাষির কাছ থেকে পাট কেনবার পর পাট কল মালিকদের তুমি বলবে যে তোমার যা পাট লাগবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তুমি সেটা কিনবে। তার মালিক সরকারের কাছ থেকে কিনবে আর সরকার চাষির কাছ থেকে কিনবে। ব্যবসায়ীদের মাঝখানে কোনো কাজ করতে দেবে না। ব্যবসায়ীদের ভূমিকাকে বন্ধ করতে হবে। কংগ্রেস শিবদাস ঘোষ সেদিন এই কথাটা বলেছিলেন যে যদি খাদ্যদ্রব্যে, কৃষি পণ্যে যদি ব্যবসায়ীদের ঢুকতে দাও, তাহলে ব্যবসায়ীরা গরিব মানুষের জীবনকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলবে। ব্যবসায়ীদের ঢুকতে দেওয়া যাবে না, পুঁজিপতিদের ঢুকতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে কমরেড শিবদাস ঘোষের বক্তব্য ছিল। পশ্চিমবঙ্গের সরকার 1 কেজি পাট কিনেছে, 1 কেজিও পাট কেনেনি পশ্চিমবঙ্গের সরকার। এই তৃণমূল সরকার তো কয়েক বছর ধরে আছে, তৃণমূল সরকার। তার আগের যে সিপিএম সরকার ছিল 34 বছর, সিপিএম সরকারের আমল, সিপিএম সরকার চাষির কাছ থেকে 1 কেজি পাট কেনেনি। এই হচ্ছে ওদের কৃষকের প্রতি দৃষ্টিভঙ্গি। আবার দেখুন বর্তমানে তৃণমূল বড় বড় করে বিজ্ঞাপন দিচ্ছে, আমরা চাষির কাছ থেকে ধান কিনছি। কিরকম ধান কিনছে জানেন? এই আপনাদের প্রস্তাবেও আছে। ধান কিনছে, আগে ধান কিনত
এক চাষি পরিবারের কাছ থেকে 30 কুইন্টাল, এখন ধান কিনছে 5 কুইন্টাল। 5 কুইন্টাল ধান, 5 কুইন্টাল ধানে কি হয়? 5 কুইন্টাল ধান বিক্রি করাও যায়, না বিক্রি করাও তাই। তারপরে কি আপনি বিক্রি করতে যাবেন কুইন্টাল প্রতি 5 কেজি ধলতা, মানে আপনার কাছ থেকে একদম জোর করে কেড়ে নিল। ডাকাতি, সরকারি ডাকাতি। আমাদের কেকেএমএস, এই কেকেএমএস এর নেতারা এখানে আছে, অর্জুন ওরা আছে। ওই তুফানগঞ্জে মানবিতে যে বলেছেন আপনারা ধলতা নিচ্ছেন কেন, সেইখানে আন্দোলন করে চাষিদের কাছ থেকে যা ধলতা নিয়েছিল সে ধলতা ওরা ফেরত করিয়েছে। এই যে সরকারি লুট, সরকারি ডাকাতি, পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে সরকারি ডাকাতি বিভিন্ন মান্ডিগুলোতে ঘটছে। এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। চাষির কাছ থেকে কিনবে না। কেন কিনবে না? যখন দিল্লি আন্দোলন হয় তখন আমরা দিল্লির পাশে পানিপথ, বুঝলেন, দিল্লির পাশে বিশাল পানিপথ, পানিপথের যুদ্ধ আপনারা পড়েছেন না ইতিহাসের বইয়ের পাতায়? পানিপথের যুদ্ধ, দিল্লির একটু দূরে পানিপথ। পানিপথে আদানির বড় বড় গোডাউন তৈরি হয়েছে। আদানির, আপনাকে কি বলবো, আমি দেখতে গেছি সেই গোডাউন। পানিপথে বিশাল এলাকা জুড়ে সেই গোডাউন, আধুনিক সমস্ত ব্যবস্থা। লোডিং আনলোডিং এর জন্য কোনো মজুর লাগবে না, যন্ত্রে হবে লোডিং আনলোডিং। পাঞ্জাব হরিয়ানার যত চাল গম ওই আদানি আম্বানির গোডাউনে মজুত করা হবে এবং সেখান থেকে একদম সরাসরি রেল লাইন করে বোম্বে পোর্টে নিয়ে যাওয়া হবে। এই ব্যবস্থা, এই ব্যবস্থা। যদি খাদ্যদ্রব্য 23টা কৃষি পণ্য যদি সরকার কেনে চাষির কাছ থেকে লাভজনক দামে, তাহলে তো আদানি আম্বানির ব্যবসা হবে না, বড় বড় পুঁজিপতিত্ব ব্যবসা করা যাবে না। আদানি এই ধরনের গোডাউন, আম্বানি এই ধরনের গোডাউন ভারতবর্ষে প্রায় 200টা তৈরি করেছে। 200টা গোডাউন তৈরি করেছে। এইরকম পানিপথে আদানির যে গোডাউন, এক সারিতে প্রায় 35-40টা গোডাউন, এক সারিতে। এইরকম কমপ্লেক্স আদানি আম্বানি গোটা ভারতবর্ষ জুড়ে কমসে কম 200টা কমপ্লেক্স তৈরি করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যেখানকার যে জিনিসটা ভালো, যেখানকার আপেল ভালো সেখান থেকে আপেল কিনবে। কাশ্মীরের আপেল ভালো, জানেন আপনারা, কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল আগে যারা কিনত তাদের মার্কেট থেকে হটিয়ে দিয়ে আদানি অ্যাগ্রো এখন কাশ্মীরের আপেল কেনে। জানেন সে আপেলের কত দাম পেয়েছে চাষি? আপেলের দাম পেয়েছে, একটা আপেলের প্যাকেট 30 কেজির প্যাকেট, তার দাম পেয়েছে মাত্র 62 টাকা। 30 কেজি আপেলের প্যাকেটের দাম পেয়েছে মাত্র 62 টাকা। চাষি হাসবেন না, সরকার, বিজেপি সরকার, আদানির বন্ধু কাশ্মীরের আপেল চাষিদের 30 কেজি আপেল সেখানে চাষিরা বেচতে বাধ্য হয়েছে মাত্র 62 টাকায়। প্যাকেটটার দাম কিন্তু 20 টাকা। মানে 30 কেজি আপেল চাষি বিক্রি করেছে মাত্র 42 টাকায়। 1.5 টাকা কেজিও আপেল কিন্তু পায়নি। সেই আপেল দিল্লিতে এসে আদানি বিক্রি করছে 100 টাকা, 120 টাকা, 125 টাকা কেজি আদানির মলে। কাশ্মীরের আপেল ভালো, আর এক জায়গায় কমলালেবু ভালো, আর এক জায়গায় আলু ভালো, আর এক জায়গায় সর্ষে ভালো, আর এক জায়গায় অয়েল সিড ভালো। এই সমস্ত ভালো ভালো যেখানে যেখানে জায়গা ভালো কৃষিজ পণ্য আছে, তার পাশে এই সমস্ত আদানি আম্বানিদের সমস্ত বড় বড় গোডাউন তৈরি হবে। গোডাউন তৈরি হয়ে আছে, গোডাউন তৈরি হয়ে আছে।
সেই গোডাউন, সেই আদানি আম্বানি তাদের যাতে কৃষি পণ্য নিয়ে ব্যবসা করে, বিক্রি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারে, এই জন্য বর্তমান সব সরকারগুলো চেষ্টা করছে। ফলে এই সরকার আদানি আম্বানিদের সরকার। দেখুন, যতগুলো এই বিজেপি গভর্নমেন্ট যতগুলো আইন পাস করাচ্ছে, আপনারা জানেন দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল, দিল্লির যে কৃষক আন্দোলন 13 মাস ধরে, সে কৃষক আন্দোলনে কেন হয়েছিল? 3টে কালা কানুন প্রত্যাহার করতে হবে। চাষিদের দাবি ছিল ও 3 काले कानून तुमको वापस लेना होगा। मोदी বলেছিলেন हम वापस नहीं लेंगे क्योंकि हमें जो 3 काले कानून बनाया। তা আমরা কৃষকরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম हम मोदी को सिर झुका देंगे और चाहे तो 2024 तक हम सड़क पर बैठ रहेंगे। এবং মোদি বিজেপি সরকার বাধ্য হয়েছিল 3টে কালা কানুন প্রত্যাহার করতে। এই 3টে কালা কানুনে যা যা ওরা বলে করতে চেয়েছিল, আবার সব এক এক করে মোদী সরকার কিন্তু চালু করবার চেষ্টা করছে। প্রথম ওরা আনলো মার্কেটিং রিফর্ম বিল। মার্কেটিং রিফর্ম বিল ভারতবর্ষে চালু করবার চেষ্টা করছে ওরা। মার্কেটিং রিফর্ম বিল মানে কি? ভারতবর্ষে 7,000 মান্ডি আছে, যে মান্ডিগুলো এখনো আদানি আম্বানির হাতে যায়নি। আর আছে ভারতবর্ষে 89,000 ছোট বড় মার্কেট। গ্রামে গঞ্জে নানা জায়গায় মার্কেট আছে 89,000। এই মার্কেট রিফর্ম বিলে কি আনছে বিজেপি গভর্নমেন্ট? বিজেপি গভর্নমেন্ট আনছে এখন থেকে এই মার্কেট গুলো পরিচালনা করা হবে পিপিপি মডেলে। পিপিপি মডেল মানে কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তার মানে হচ্ছে এই সমস্ত মান্ডি, 7,000 মান্ডি, 89,000 গ্রামীণ হাট বাজার, এইগুলো সমস্ত আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হবে। এই সমস্ত গ্রামীণ হাট বাজার এবং মান্ডিগুলো এখন থেকে আদানি আম্বানিদের সম্পত্তিতে পরিণত হবে। ওরা পরিচালনা করবে, ওদের ডিক্টেট মতন এই সমস্তগুলো চলবে। ওরা যাকে বসতে দেবে সে বসবে। ওরা যে দামে বিক্রি করতে বলবে সেই দামে বিক্রি করতে হবে। ওরা যদি বলে এই হাটে এই জিনিস বিক্রি করা যাবে না, সেই হাটে সেই জিনিস বিক্রি করা যাবে না। এই হলো মার্কেট রিফর্ম বিল। ভাবুন, গ্রামীণ যে হাট, যে হাটে সাধারণ মানুষ সবজি নিয়ে বসে, চাল নিয়ে বসে, ডাল নিয়ে বসে, আনাজপাতি নিয়ে বসে, এই মার্কেট রিফর্ম বিল যদি চালু হয় তাহলে তারা কিন্তু আর বসতে পারবে না। আপনি কিন্তু আপনার মালপত্র নিয়ে বিক্রি করতে পারবেন না। দিস ইজ মার্কেট রিফর্ম বিল। বিজেপি ইজ ট্রাইং টু ইন্ট্রোডিউস। বিজেপি এই মার্কেট রিফর্ম বিল চালু করবার চেষ্টা করছে। ওরা নিয়ে এসছে বীজ বিল, সিড বিল। বীজ বিল, বীজ হচ্ছে চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। বীজ বিল, বীজ ছাড়া তো চাষ হবে না। আবার বীজ হচ্ছে এমন জিনিস, যেমন যেমন বীজ তেমন তেমন জল লাগবে, তেমন তেমন সার লাগবে। তাহলে বীজ যার হাতে, অন্য সবগুলো কিন্তু তার হাতে। এই বীজ বিলে কি বলছে ওরা? বিজেপি যে বীজ বিল আনছে, বীজ বিলে কি বলছে? বীজ বিলে বলছে তোমাকে যদি বীজ বিক্রি করতে হয় সেই বীজকে তোমার সার্টিফাইড হতে হবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া তুমি কোনো বীজ বিক্রি করতে পারবে না। তার মানে ছোটখাটো গ্রামীণ বাজারে, হাট বাজারে সাধারণ
সাধারণ বীজ ব্যবসায়ীরা, সাধারণ চাষিরা যে সমস্ত বীজ এখনো পর্যন্ত কেনে, যার দ্বারা চাষ হয়, সেগুলো কিন্তু আর করা যাবে না। সার্টিফাইড সিড তার মানে হচ্ছে বড় বড় যে বীজ কোম্পানিগুলো আছে, মনসান্তো মাহিকোর মতন বড় বড় বীজ কোম্পানি, এই সমস্ত বীজ কোম্পানি তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে তারা সার্টিফাইড সিড, তাদেরই যা সার্টিফাইড হবে এবং সেইগুলো কিন্তু আপনাকে বাজারে গিয়ে কিনতে হবে। এখন থেকে বীজের দাম 5 গুণ 7 গুণ 10 গুণ হবে। আবার ওদের তৈরি যে বীজে আপনি চাষ করবেন, সেই বীজে বিশেষ ধরনের সার লাগবে, সেই সারও আপনাকে ওদের কাছ থেকে কিনতে হবে। আবার যে চাষ আপনি করবেন তার জন্য বিশেষ ধরনের কীটনাশক আপনার লাগবে, সেই কীটনাশক আপনার কিন্তু ওদের কাছ থেকে কিনতে হবে। এই সব কোম্পানিগুলো একসাথে, মনসান্তো মাহিকো, কার্গিল কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় বীজ কোম্পানি। পৃথিবীর সর্বত্র কার্গিল কোম্পানির অফিস আছে। এই সমস্ত কোম্পানিগুলো তারা কিন্তু একদম হাটে বাজারে ছোট 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 আউটলেট খুলে বসবে এবং বীজের দাম হবে 5 গুণ 7 গুণ 10 গুণ। সাধারণ চাষি, আপনি 1 বিঘা জমির মালিক, 2 বিঘে জমির মালিক, 5 বিঘে জমির মালিক, তারা চাষ করতে পারবেন না, চাষ করতে পারবেন না, চাষ করতে পারবেন না। এই জায়গায় ওরা ভারতবর্ষের চাষিদের নিয়ে যাচ্ছে, ওরা চালু করছে বিদ্যুৎ নীতি, স্মার্ট মিটার চালু কর। আপনারা জানেন স্মার্ট মিটারের কাহিনী এখন তো মোটামুটি জানা আছে। স্মার্ট মিটার স্মার্টলি ডাকাতি, ডাকাতি ডাকাতি একদম বিদ্যুৎ বিল নিয়ে, বিদ্যুৎ দিয়ে ডাকাতি করছে, ডাকাতি করবে। বিদ্যুৎ তো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। মাটির তল থেকে জল উঠবে কি করে? মাটির তল থেকে জল তুলতে গেলে বিদ্যুৎ লাগবে, আর না হলে মাটির তল থেকে জল তুলতে গেলে ডিজেল লাগবে। কিছু কিছু রাজ্যে এখনো পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, অন্ধ্রে বিদ্যুৎ ফ্রি। সেখানে কি করছে জানেন? বলছে বাবা স্মার্ট মিটার লাগাও, তোমার তো বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না। লাগানোর পর কি বলবে জানেন? লাগানোর পর অন্ধ্রে আমরা গেছিলাম, লাগানোর পর বলবে ঠিক আছে এইবার আমি অর্ধেক দিচ্ছি, বাদ বাকি অর্ধেক তুমি দাও। তার 3 বছর পরে বলবে সবটাই তো বাকি দিতে হবে, আমি আর পারবো না, কত আর ভর্তুকি দিয়ে পারবো, এই হবে। এই কৃষি নীতি এক 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 করে ওরা আমদানি করছে। আপনারা জানেন 100 দিনের কাজের একটা আইন ছিল, তাই না? ক্ষেত মজুরদের জন্য পরিবার পিছু 100 দিন কাজ পাওয়া যাবে। 100 দিন কাজ ওরা দিত না, ওরা দিত মেরে কেটে 20 দিন 22 দিন 25 দিন, সর্বোচ্চ 50 দিন দিত। যাই দিক, গ্রামীণ সাধারণ মানুষের, ক্ষেত মজুরদের, দিন মজুরদের অল্প বিস্তর হলেও তো কিছু সুবিধা হতো। আমরা তখন দাবি করেছিলাম AIKKS এর পক্ষ থেকে, বাবা 100 দিন না 200 দিন কাজ দাও, 600 টাকা মজুরি দাও। আমরা বলেছিলাম 600 টাকা মজুরি তো সাধারণ চাষি তো দিতে পারবে না, তো 100 দিন, ওই 200 দিনের মধ্যে 100 দিন ওরা কাজ করবে মধ্যনিম্ন প্রান্তিক কৃষকের জমিতে, ওদের মজুরিটা দিয়ে দেবে সরকার। তাহলে মধ্যনিম্ন প্রান্তিক কৃষকের উপকার হলো, ক্ষেত মজুরেরও উপকার হলো, তারা কাজ পেল। আর 100 দিন ক্ষেত মজুরিরা গ্রামের গরিব মানুষ বা রাস্তাঘাট তৈরি ইত্যাদি নানা ধরনের কাজ করবে। 200 দিন যদি তারা সরকারি কাজ পায়, তাহলে গ্রামের গরিব মানুষের খানিকটা উপকার হয়। আমাদের গ্রাম বাংলার, গ্রাম ভারতের যুবকদের
পরিবার ফেলে, বাড়িঘর দূর ফেলে এই মুর্শিদাবাদে বাড়ি চলে যাচ্ছে কেরলে, চেন্নাইতে, ব্যাঙ্গালোরে, এই ভাড়া বেঁধে উপরে উঠছে, ছতলার উপর রং করছে, পা ফসকে পড়ে গেল, নিচে মরে গেল। আকছার ঘটছে এই ঘটনা। এই এদেরকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিক মানে কি? গ্রামের গরিব মানুষ, গ্রামের সাধারণ চাষি মজুরের ঘরের ছেলে তো এরা। তা আমরা বলি এই স্রোত বন্ধ করো, পরিযায়ী শ্রমিক এই স্রোত বন্ধ করো, তুমি সরকার এদের জন্য কাজের ব্যবস্থা করো। এই দাবি নিয়ে আমরা বহুদিন ধরে লড়াই করছি। আইকেকেএমএস, অন্যান্য কৃষক সংগঠনগুলো এই দাবিতে কিন্তু লড়ছে।